সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন সিক্সটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএস ফার্স্ট কোর্স বা ডিগ্রি থার্ড ইয়ার আছো তোমাদের জন্য অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সাবজেক্টে এই অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানি সাবজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট। আজকের সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে সাজেশন সিক্সের প্রশ্নটা নিয়ে আসলাম। প্রথমে প্রশ্নটার দিকে একটু মনোযোগ সহকারে খেয়াল করি। আজকের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটা সাজেশন। ব্যালেন্স অফ ডিফারেন্স অ্যাকাউন্ট অন 31/12/2016 সোনালী ব্যাংক লিমিটেড আর শোন বিলো। দ্য সোনালী ব্যাংক লিমিটেডের 31/12/2016 তারিখে বিভিন্ন অ্যাকাউন্টের ব্যালেন্স নিচে দেখানো হলো বা বিভিন্ন হিসাবের ব্যালেন্স নিচে দেখানো হলো। অ্যাকাউন্টস টাইটেল একটা টাকার কলাম আছে, অর্থাৎ অ্যাকাউন্ট শিরোনাম বাম পাশে, এবং ডান দিকে একটা টাকার কলাম। এখানে লোন, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট 2,85,000 অর্থাৎ ঋণ আছে, তারপরে ক্যাশ ক্রেডিট আছে এবং ব্যাংক জমা অতিরিক্ত। বিল্ডিং আছে 50,000, গভর্নমেন্ট সিকিউরিটিস 4 লাখ। এভাবে স্যালারিজ এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেস, রেন্ট অ্যান্ড ট্যাক্স, ডিরেক্টর ফিস, স্টক অফ স্টেশনারি, নোট পার্সেস অ্যান্ড ডিসকাউন্ট, ইন্টারিয়াম ডিভিডেন্ড, ইনভেস্টমেন্ট ইন শেয়ার, ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট। এই প্রশ্নের দুইটা পার্ট, প্রথম অংশ শেষ, আমরা প্রশ্নের দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে ক্যাশ ইন হ্যান্ড উইথ সেন্ট্রাল ব্যাংক, মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ, পেইড অফ ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, কারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সেভিং ডিপোজিট, রিকার্নিং ডিপোজিট। রিকার্নিং ডিপোজিটের বাংলা অর্থ হলো পুনরাবৃত্ত আমানত, অর্থাৎ কোনো ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পরে সে টাকা যদি পুনরায় আবার জমা করে কোনো ডিপোজিটে, সেটা হলো রিকারিং ডিপোজিট, বাংলা অর্থ হলো পুনরাবৃত্ত আমানত। রিটেন আর্নিং 1/1/2016 16,000 টাকা, অর্থাৎ এটা হলো বিগত বছরের মুনাফা। ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট রিসিপ্ট 1,28,000 টাকা। আমরা তার নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় দেখতেছি। এক নম্বরে বলছে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যান্ড ডাউটফুল ডেপ্ট রিকোয়ার্ড টাকা 5,000, অর্থাৎ অনাদায়ী দেনা সঞ্চিতি বাবদ রাখতে হবে 5,000 টাকা। 2 নম্বর ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট টাকা 8,000, বিনিয়োগের সুদ 8,000 টাকা। 3 নম্বর আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট টাকা 380, অনতিক্রান্ত বাট্টা আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট 380 টাকা। 4% ইন্টারিয়াম ডিভিডেন্ড ওয়াজ অ্যাকচুয়ালি ডিক্লার্ড, অর্থাৎ 4% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রকৃতপক্ষে ঘোষণা করতে হবে। 1 নাম্বার টাকা 10,000 ওয়াজ অ্যাডেড টু দ্য বিল্ডিং ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই বছরে 10,000 টাকার বিল্ডিং যুক্ত হয়েছে। ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট অফ 5% অন দ্য ওপেনিং ব্যালেন্স ইজ রিকোয়ার্ড, অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্সের উপর, বিল্ডিংয়ের প্রারম্ভিক যে ব্যালেন্স থাকবে তার উপর 5% অবশ্যই ধার্য করতে হবে। প্রিপেয়ার অ্যাকর্ডিং টু ব্যাংক কোম্পানি অ্যাক্ট, অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন মতে প্রস্তুত করো। এ নাম্বার বলছে ইনকাম স্টেটমেন্ট, আর বি নাম্বার বলছে ব্যালেন্স শিট। তাহলে এখানে খেয়াল রাখবা, প্রশ্নে প্রথম পেজে একটা অংশ আছে এবং দ্বিতীয় পেজে আরেকটা অংশ আছে, অর্থাৎ প্রশ্নটা তুলনামূলক একটু বড়। সি পার্টের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। আমরা পরবর্তী পেজে পেজ 3তে আসলাম। ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা প্রথমে একটা ফরম্যাট তৈরি করলাম। উপরে ব্যাংকের নাম থাকবে, যে ব্যাংকের অঙ্ক সোনালী ব্যাংক লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016। এটা হলো একটা ফরম্যাট। এভাবে প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর। প্রথমে ইনকাম স্টেটমেন্টে ইনকামগুলো আগে লিখতে হবে। ইনকামের মধ্যে ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট রিসিপ্ট, আমরা যদি প্রশ্নে দেখি, প্রশ্নের 2টা পার্টের মধ্যে প্রথম পার্টে যদি আমরা তাকাই যে ইন্টারেস্ট অন ডিসকাউন্ট রিসিপ্ট কিন্তু প্রথম পার্টে নাই, তাহলে আমরা এখন দ্বিতীয় পার্টটা চেক করব। প্রশ্নের দ্বিতীয় পার্টে দেখলাম একদম লাস্টে ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট রিসিপ্ট 1,28,000, এবং এটার সাথে 3 নাম্বার সমন্বয় আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, যেটা
অর্থাৎ রিবেট অন বিল ডিসকাউন্ট যেটা সমন্বয়ে থাকলে সেটা কিন্তু ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট থেকেও বাদ যাবে, অর্থাৎ দুইবার হবে এটার কাজ। তো সেজন্য ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ 1,28,000 লিখলাম, তার থেকে আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট 380 মাইনাস করে 1,27,620, তার থেকে লেস করব ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট 10,000। তো এই ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট আমরা প্রথমে প্রশ্নের প্রথম অংশে খুঁজব। দেখলাম প্রথম অংশের ভিতরে ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট একদম লাস্টে আছে, দেখো 10,000 টাকা। তো এটা আমরা পেইড যেহেতু ইনকাম থেকে মাইনাস করব, অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম থেকে ইন্টারেস্ট পেইডটা মাইনাস করে 1,17,620, এটা হলো নেট ইন্টারেস্ট ইনকাম। তার সাথে আমাদের বিনিয়োগের যে প্রাপ্ত সুদ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 8,000 টাকা, সেটা যোগ করব। সেটা যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, দেখো আমরা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা প্রথমে প্রশ্নের মধ্যে খুঁজলাম, প্রথম পেজের মধ্যে নাই, তাহলে এখন আমরা দ্বিতীয় প্রশ্নের যে দ্বিতীয় পেজ সেখানে ট্রাই করব ইন্টারেস্ট ইনকামের মধ্যে একদম 2 নাম্বার সমন্বয়, দেখো ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট 8,000, অর্থাৎ সমন্বয় আছে। এটা আমরা যোগ করব। খেয়াল রাখবো সমন্বয়ের যে আইটেমসগুলো সেগুলো কিন্তু দুইবার করা হবে। তাহলে এখন যোগ করলে আমরা টোটাল অপারেটিং ইনকাম পেয়ে যাব 1,25,620। এই টোটাল অপারেটিং ইনকাম থেকে টোটাল অপারেটিং এক্সপেন্সেসটা মাইনাস করব। এখন টোটাল অপারেটিং এক্সপেন্সেসের জন্য আমরা পরবর্তী পেজে অর্থাৎ পেজ 4 আসলাম, সেখানে প্রথমে লেস অপারেটিং এক্সপেন্সেস লিখে স্যালারিস এক্সপেন্সেস 28,000, জেনারেল এক্সপেন্সেস 27,400, রেন্ট অ্যান্ড ট্যাক্স 2,300, ডিরেক্টর ফি 1,800। এই পর্যন্ত আমরা প্রশ্নের প্রথম পেজ থেকে দেখে দেখে লিখব। এগুলো কিন্তু প্রথম পেজ আছে, দেখো যে স্যালারিস এক্সপেন্সেস 28,000, জেনারেল এক্সপেন্সেস 27,400, রেন্ট অ্যান্ড ট্যাক্স 2,300, ডিরেক্টর ফি 1,800। এগুলো আমরা দেখে দেখে লিখলাম। লিখার পরে সমন্বয়ে বিল্ডিংয়ের প্রারম্ভিক উদ্বৃত্তের উপর 5% অবশ্যই ধার্য করতে বলছে। দেখো এই যে 1 নাম্বার সমন্বয়, টাকা 10,000 ওয়াজ অ্যাডেড টু দ্য বিল্ডিং ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই বছরে 10,000 টাকার বিল্ডিং যুক্ত হয়েছে। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন এট দ্য রেট অফ 5% অন দ্য ওপেনিং ব্যালেন্স ইজ রিকোয়ার্ড, প্রারম্ভিক উদ্বৃত্তের উপর 5% ধরতে হবে। তাহলে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, বিল্ডিং কত টাকা আছে, এই পেজে কিন্তু বিল্ডিং নাই। আমরা প্রিভিয়াস পেজে গিয়ে দেখব যে বিল্ডিং কত আছে। দেখো এই বিল্ডিং আছে 50,000। তাহলে 50,000 টাকার থেকে এবছর যদি 10,000 যুক্ত হয়, তাদের প্রারম্ভিক ব্যালেন্স কত ছিল? 40,000। 40,000-এর সাথে 10,000 যোগ হয়ে 50,000 হয়েছে। এখন সেই 40,000-এর উপরে এই 5% অবশ্যই যদি আমরা ধরি, তাহলে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং হবে 40,000 গুণ 5% 2,000। এখন সবগুলো অপারেটিং এক্সপেন্সেস যোগ করে 61,500। 61,500 টোটাল অপারেটিং এক্সপেন্সেস। আমরা যদি প্রিভিয়াস পেজের টোটাল অপারেটিং ইনকাম 1,25,620 থেকে মাইনাস করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব প্রফিট বিফোর প্রভিশন 64,120। এই প্রফিট বিফোর প্রভিশন থেকে লেস করব ব্যাড ডেট প্রভিশন। ব্যাড ডেট প্রভিশনটা কিন্তু প্রশ্নের অ্যাডজাস্টমেন্টের 1 নাম্বার সমন্বয়ে আছে। দেখো প্রভিশন ফর ব্যাড ডেট অ্যান্ড ডাউটফুল ডেটস রিকোয়ার্ড 5,000। এই 5,000 আমরা যখন মাইনাস করে দেব, আমরা পাবো 59,120। এটার নাম হবে নেট প্রফিট আফটার প্রভিশন অ্যান্ড ট্যাক্স। তবে নেট প্রফিট আফটার প্রভিশন হবে, কিন্তু ট্যাক্স হবে বিফোর ট্যাক্স। সেজন্য নেট প্রফিট আফটার প্রভিশন অ্যান্ড বিফোর ট্যাক্স লিখবা তোমরা, অর্থাৎ ট্যাক্স ধার্যের পূর্বে 59,120 টাকা। তার থেকে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েশনটা মাইনাস করতে হয়। তো অ্যাপ্রোপ্রিয়েশন মাইনাস করার সময় আমাকে দেখতে হবে পেড আপ ক্যাপিটাল কত আছে এবং রিজার্ভ ফান্ড কত আছে। আমরা যদি প্রশ্নে তাকাই, দেখো পেড আপ ক্যাপিটাল আছে 5 লাখ টাকা এবং রিজার্ভ ফান্ড আছে 2,50,000। পেড আপ ক্যাপিটালের চাইতে যদি রিজার্ভ ফান্ড কম হয়, সেক্ষেত্রে স্ট্যাটুটরি রিজার্ভ বা বিধিবদ্ধ সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। তো এখন অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে আমরা স্ট্যাটুটরি রিজার্ভটা বের করলাম। নেট প্রফিট বিফোর ট্যাক্স 59,120-এর 20%। এটা কিন্তু আইন, কোম্পানি ব্যাংকিং আইন, যেটা ব্যাংকিং অ্যাক্ট 1991 1991-এ বলা আছে স্ট্যাটুটরি রিজার্ভ ধরতে হবে নেট প্রফিট বিফোর ট্যাক্সের 20%। 59,120-এর 20% 11,824। তারপরে ডিভিডেন্ড যেটা ধরতে বলছে, আমরা যদি এই প্রশ্নে দেখি যে 4 নম্বর সমন্বয় বলছে 4% ইন্টিরিয়ান ডিভিডেন্ড ওয়াজ অ্যাকচুয়ালি ডিক্লার্ড, অর্থাৎ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 4% ঘোষণা করতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করতে হলে পার্সেন্ট যেটা দিবে সেটা সবসময়
পেইড আপ ক্যাপিটালের উপর চার্জ করতে হয়। তাহলে আমাদের পেইড আপ ক্যাপিটাল আছে কিন্তু 5 লক্ষ টাকা, তার মানে 5 লক্ষ টাকারে তুমি 4% ইন্টারিম ডিভিডেন্ড বের করবা, 20,000 টাকা হবে। এখন স্ট্যাটুটরি রিজার্ভ এবং ডিভিডেন্ড এই দুইটা যেহেতু মাইনাস হয়, 11,824 আর 20,000 31,824, আমরা নেট প্রফিট আফটার প্রভিশন থেকে মাইনাস করবো 59,120 থেকে। তাহলে 31,824 মাইনাস করলে 27,296, সেটার সাথে আমরা লাস্ট ইয়ারের যে প্রফিট সেটা অ্যাড করবো অ্যাট প্রিভিয়াস ইয়ার প্রফিট নামে। সেটা কিন্তু আমাদের পেজ 1-এর যে প্রশ্ন আছে সেখানে দেওয়া আছে। দেখো আমরা যদি পেজ 1-এর প্রশ্নে দেখি, পেজ 1-এর প্রশ্নে নাই, আমরা পেজ 2-র প্রশ্নে তাকাবো। অর্থাৎ প্রশ্ন যে দুইটা ভাগ, সেখানে পেজ 2-তে এই যে রিটার্ন আর্নিং 1/1/2016 এই 16,000 টাকা, এটাই কিন্তু লাস্ট ইয়ার প্রফিট বা বিগত বছরের নেট লাভ। এটা যোগ করে দিলে আমরা রিটার্ন প্রফিট ফর দ্য ইয়ার 43,296, এটা কিন্তু ফাইনালি ব্যালেন্স শিটে গিয়ে বসবে। তো আমাদের প্রফিট অন লস যে স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট সেটা আমরা এখানে শেষ করলাম। এখন রিকোয়ারমেন্ট 2 যেটা ব্যালেন্স শিট করতে বলছে সেটার জন্য পরবর্তী পেজ আসলাম, পেজ 5-এ। রিকোয়ারমেন্ট বি লিখে আমরা প্রথমে ব্যালেন্স শিটের একটা চার্ট তৈরি করব বা ফর্ম তৈরি করব। উপরে সোনালী ব্যাংক লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2016, অ্যাকাউন্টস টাইটেল দুইটা টাকার ঘর হবে। ব্যালেন্স শিটে সবার আগে প্রপার্টি অ্যান্ড অ্যাসেটসগুলো লিখতে হয়। প্রপার্টি অ্যান্ড অ্যাসেটসের মধ্যে প্রথমে ক্যাশ, তো এই ক্যাশের ক্যাশ ইন হ্যান্ড আমাদের কিন্তু 1,93,000 টাকা প্রশ্নের ভিতরে আছে, ঠিক আছে। তো আমরা প্রথম পেজে দেখলাম যে প্রথম পেজে নাই, আমরা প্রশ্নের যে দ্বিতীয় পেজ সেখানে চেক করব, এখানে ক্যাশ ইন হ্যান্ড উইথ সেন্ট্রাল ব্যাংক 1,93,000 টাকা, সেটা বসাই দিলাম, ঠিক আছে। এরপরে অ্যাসেটসের বাকি অংশ ব্যালেন্স উইথ আদার ব্যাংক, তার মধ্যে মানি এট কল এট শর্ট নোটিশ অ্যান্ড সেটা বসাই দিব। এই যে মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ 80,000 প্রশ্ন থেকে দেখে বসাই দিলাম। তারপরে ইনভেস্টমেন্টগুলো লিখবো। ইনভেস্টমেন্টের মধ্যে গভর্নমেন্ট সিকিউরিটি এবং শেয়ার 4 লাখ টাকা, 40,000 টাকা, সেটাও কিন্তু প্রশ্নে আছে। তুমি যদি দেখো যে আমরা প্রথমে এখানে খুঁজে দেখলাম যে পেজ টুতে নাই, এখন পেজ 1-এ গিয়ে দেখব। পেজ 1-এর মধ্যে দেখলাম যে গভর্নমেন্ট সিকিউরিটি আছে 4 লাখ এবং শেয়ারের সংখ্যা ইনভেস্টমেন্ট ইন শেয়ার সেখানে আছে 40,000। তাহলে এই দুইটাই আমরা বসাই দিব ব্যালেন্স শিটের ব্যালেন্স উইথ আদার ব্যাংক যেখানে আছে সেখানে। তো বসানোর পরে ইনভেস্টমেন্টের মধ্যে বসাবো 4 লাখ এবং 40,000, মোট 4,40,000। এরপরের যে অ্যাসেট সেটা হলো লোন অ্যান্ড অ্যাডভান্স। এটা কিন্তু আমরা একটা চার্ট, এটা হুবহু ফলো করতে হবে। তো লোন অ্যান্ড অ্যাডভান্সের মধ্যে লোন, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট, নোট পারচেস অ্যান্ড ডিসকাউন্ট, এগুলো কিন্তু আমাদের প্রশ্নের ভিতর থেকে আমরা নিয়ে আসছি। দেখো প্রথমে আমরা প্রশ্ন খুঁজলাম, প্রশ্নের দ্বিতীয় পেজে নাই, তাহলে আমরা একটু প্রথম পেজে গিয়ে দেখি প্রশ্নের। এই যে লোন, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট 2,85,000 টাকা, সেটা বসাইলাম। তারপর নোট পারচেস অ্যান্ড ডিসকাউন্ট 46,000। এই দুইটা আমাদের অ্যাসেটসের মধ্যে, অ্যাসেটসে কিন্তু লোন অ্যান্ড অ্যাডভান্স সেকশনে বসাইতে হবে। বসিয়ে 3,31,000 যোগফল পাবো। তারপরে প্রিমিসেস লিখলাম, এখানে খালি থাকবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বসবে 8,000, এটা আমাদের সমন্বয়ের মধ্যে আছে। দেখো এই যে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, সমন্বয়ের কাজগুলো কিন্তু দুইবার হবে, এখানে একবার হচ্ছে। তারপরে বিল্ডিং, সেটা আছে আমাদের প্রথম পেজে, কিন্তু বিল্ডিংটা আছে এই 50,000 টাকা। এই 50,000-এর মধ্যে ওপেনিং ব্যালেন্স যে 40,000, তার উপর কিন্তু অবশ্যই বের করছিলাম 2,000, সেটা মাইনাস করে দিলে 48,000 বিল্ডিং থেকে ব্যালেন্স বের হবে। এরপরে স্টক অফ স্টেশনারি 8,500 টাকা, এটাও কিন্তু আমাদের প্রশ্নের ভিতর আছে, ঠিক আছে। আমাদের প্রশ্নের দ্বিতীয় পেজে দেখলাম যে স্টক অফ স্টেশনারিটা আমরা এখানে খুঁজে পাচ্ছি না, আমরা প্রথম পেজে গিয়ে দেখব। এখানে দেখলাম যে স্টক অফ স্টেশনারি 8,500 টাকাটা আছে। স্টক অফ স্টেশনারি বলতে স্টেশনারি বা মণিহারি মজুদ, তো এই মণিহারি মজুদের এটা একটা সম্পদ, 8,500 বসিয়ে আবার সবগুলো সম্পদ যোগ করে বাইরে নিয়ে আসলাম 64,500। এখন প্রথম থেকে 1,93,000, 80,000, 4,40,000, 3,31,000, 64,500 সবগুলো অ্যাসেট যোগ করলে 11,08,500 টাকা, এটা হবে টোটাল অ্যাসেটস। এখন আমরা পেজ 6-এ যাব, এখানে লাইবিলিটি সেকশনটা দেখাবো। প্রথমে লাইবিলিটিসের মধ্যে বোরিং ফ্রম আদার ব্যাংক,
তো এটা যেহেতু নাই খালি থাকবে। তারপরে ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্ট, এটা কিন্তু আমাদের প্রশ্নের যে দ্বিতীয় পেজ ছিল সেখানে আছে। দেখো অনেকগুলো ডিপোজিট, কারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, রিকারিং ডিপোজিট, এখান থেকে আমরা দেখে দেখে বসাবো। কারেন্ট ডিপোজিট 1 লাখ, ফিক্সড ডিপোজিট আছে 1,25,000, সেভিং ডিপোজিট 50,000, রিকারিং ডিপোজিট আছে 20,000। এই যে আমরা ডিপোজিটগুলো কিন্তু ব্যাংকের জন্য দায়, মানুষের আমানত ব্যাংকের জন্য কি দায়, সবগুলো ডিপোজিট যোগ করে 2,95,000। আদার লাইবিলিটিসের মধ্যে ইন্টেরিয়াম ডিভিডেন্ড, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। দেখো আমাদের সমন্বয়ে এই যে 4% ইন্টেরিয়াম ডিভিডেন্ড অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করতে বলছে, তো সেটা পেইড আপ ক্যাপিটাল 5 লাখের 4% করলে 20,000। বাট এই ইন্টেরিয়াম ডিভিডেন্ড বাবদ কিছু টাকা পেইড করা আছে। তোমরা যদি দেখো ইন্টেরিয়াম ডিভিডেন্ড পেইড 17,000, তাহলে 20,000 থেকে 17,000 যদি পেইড হয়, বাকি টাকাটা আদার লাইবিলিটিসের মধ্যে থাকবে, যেটা আনপেইড ডিভিডেন্ড। ঠিক আছে, তো আদার লাইবিলিটিসে ইন্টেরিয়াম ডিভিডেন্ড ওই 20,000 থেকে 4%-এর 20,000 থেকে 17,000 পেইড মাইনাস করে 3,000। প্রভিশন ফর ব্যাড ডেট 5,000 টাকা। বলছিলাম কি সমন্বয়ের কাজ দুইবার হবে। এই যে 1 নম্বর সমন্বয়ের কাজ একবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্টে হয়েছে, আরেকবার প্রভিশন ফর ব্যাড ডেট 5,000 টাকা এই লাইবিলিটিস সেকশনের মধ্যে আদার লাইবিলিটিসে বসবে। আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, এটাও কিন্তু একবার হয়ে গেছে, 3 নম্বর সমন্বয়ে 380, আরেকবার আদার লাইবিলিটিসে বসবে। আদার লাইবিলিটিসে সব যোগ করে 8,380। এরপর আমরা দেখব শেয়ার হোল্ডার ইকুইটি। এই শেয়ার হোল্ডার ইকুইটি বা মালিকানা সত্ত্বর মধ্যে পেইড আপ ক্যাপিটাল 2,50,000, রিজার্ভ ফান্ড পেইড আপ ক্যাপিটাল 5 লাখ, রিজার্ভ ফান্ড 2,50,000। এটা কিন্তু প্রশ্নের দ্বিতীয় পেজ থেকে আনছি। দেখো পেইড আপ ক্যাপিটাল 5 লাখ এবং রিজার্ভ ফান্ড আছে 2,50,000। তাহলে এই যে আমরা শেয়ার হোল্ডার ইকুইটিতে পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড নিয়ে আসলাম। এরপরে স্ট্যাটুটরি রিজার্ভ, এই স্ট্যাটুটরি রিজার্ভ কিন্তু আমরা একদম ইনকাম স্টেটমেন্টের অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে বের করছিলাম। দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েশন স্ট্যাটুটরি 11,824 বসাই দিব, এবং এখানেও কিন্তু এই পেজে আমরা রিটার্ন প্রফিট ফর দ্য ইয়ার টপ পে করেছিলাম 43,296। তাহলে স্ট্যাটুটরি রিজার্ভ 11,824 এবং রিটার্ন প্রফিট 43,296, সে দুইটা শেয়ার হোল্ডার ইকুইটিতে বসাই দিলাম। বসিয়ে টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি যোগ করে 8,05,120। এবার সবগুলো লাইবিলিটিস যদি যোগ করো 2,95,000 প্লাস 8,380 প্লাস 8,05,120 যোগ করলে 11,08,500 টাকা পাবো। এটা হবে টোটাল লাইবিলিটিস। এই টোটাল লাইবিলিটিস 11,08,500 টাকা, সেটা টোটাল অ্যাসেট যেটা এই 11,08,500 সাথে মিলে যাবে। এ হলো আমাদের রিকমেন্ড বি ব্যালেন্স শিট। কীভাবে সি পার্টের অঙ্কগুলো তোমরা করবা, আজকের অঙ্ক থেকে এড়িয়ে নিতে পারবা। যে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করতে বললে মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।